করলেন। আর এই নিয়ে চতুর্থবার ভবানীপুরে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটের বাড়ি থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তা পায়ে হেঁটে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে শীর্ষ নেতারাও। বহু কর্মী সমর্থকদের ভিড় দেখা গিয়েছিল এবং চারদিক সমর্থকরা এসে হাজির হয়েছেন দলীয় পতাকা হাতে, মুখে জয় বাংলা স্লোগান। হটস্পট ভবানীপুর, সেখানে মনোনয়ন দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানি, সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, সব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব আসনে জেতার আবেদনও জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু আত্মবিশ্বাসের সুর, পরিষ্কার বলে গেলেন তারাই সরকার করছে, কিন্তু কোথাও যাতে না হয় সেটা যেন দেখা হয়, এই আবেদন তিনি করেছেন। এবং পাশাপাশি দাঁড়িয়ে যেটা দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র, বিশেষ করে 2011 সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার এই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তখন থেকে কিন্তু ভবানীপুর বিধানসভায় একটা আলাদা উত্তেজনা থাকে, রাজনৈতিক উত্তেজনা থাকে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এই বিধানসভায় আলাদা উৎসাহ থাকে। এবং 2026 যখন নির্বাচন হতে চলেছে, ভবানীপুর কিন্তু অন্যতম হাই ভোল্টেজ কনস্টিটুয়েন্সি। একে বিরোধী দলনেতা শুভেন্দু তিনি প্রার্থী বন্দ্যোপাধ্যায়কে হারাবার চ্যালেঞ্জ নিয়ে। একেবারে প্রবীর, তুমি সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন অপরারিক প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, হটস্পট ভবানীপুর আমরা দেখলাম, মানে কর্মী সমর্থকদের 6 লাখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দাখিল করলেন এবং সেখান থেকে সব আসনে জেতার আবেদনও জানিয়েছেন সকলের উদ্দেশ্যে। একেবারে দেখো, কার্যত আজকে যে ছবি আমরা এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পেলাম, সেখানে নিশ্চিতভাবে তোমাকে বলতে পারি যে কর্মী এবং সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা ছিল। সেই উত্তেজনা অবশ্যই আনন্দের, সেই উত্তেজনা অবশ্যই আবেগের, সেই উত্তেজনা অবশ্যই উৎসাহে। সেখানে সংঘর্ষ বা সেখানে একে অপরের দিকে রণংদেহী সেই ধরনের কোনো কিন্তু চিত্র আজকে ছিল না, বরঞ্চ বলা যেতে পারে কর্মী সমর্থকরা ভরপুর ছিলেন। মহিলারা, প্রচুর অংশে মহিলারা ছিলেন এখানে, দলীয় যারা নেতৃত্ব তারা তো ছিলেনই। এবং সেইখানে দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানাতে এবং তাদের অভিবাদন নিতে নিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত যান এবং সেখানে গিয়ে তিনি নমিনেশন ফাইল করেন। এবং নমিনেশন থেকে বেরিয়ে কিন্তু কার্যত তিনি বললেন যে তার যে বক্তব্য রাখেন, সেখানে কিন্তু স্পষ্ট বললেন যে এক্ষেত্রে তিনি ভবানীপুরে ছিলেন, তিনি ভবানীপুরে আছেন এবং থাকবেন আগামী দিনে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত শুধুমাত্র ভবানীপুর নয়, একেবারে সমস্ত সবকটা কেন্দ্রে 294টা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়লাভ করার জন্য, জয়যুক্ত করার জন্য তিনি আবেদন করলেন। পাশাপাশি কিন্তু কার্যত দেখা গেল যে এক্ষেত্রে আবারও কিন্তু তিনি এসআইআর নিয়ে এক্ষেত্রে নমিনেশন দেওয়ার পরেও কিন্তু তিনি সরব হলেন এবং যেভাবে তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যেভাবে তিনি তুলে ধরলেন যে কিভাবে তারা সেক্ষেত্রে আন্দোলন করেছেন এবং তাদের সেই আন্দোলনের সঙ্গে থাকো, আমরা শুনবো মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে ঠিক কি বলেছেন। 365 দিন এখানে থাকি, আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। সরকার আমরাই গর্ব। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আরো সরাসরি চলে যাব প্রবীরের কাছে। প্রবীর রয়েছেন সরাসরি। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই কেন্দ্র থেকে তিনি জন্মেছেন, এখান থেকে, এবং তিনি সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দিলেন যে তার কাছে সব ধর্ম সমান এবং তিনি সব আসনে জিততে চান। একদমই দেখো, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচারই শুরু করেছে যে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে, তাকে জেতানোর আবেদন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথম থেকে শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে তিনি এখানে ছিলেন, এখানে আছেন, এখানেই থাকবেন। পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন যে আরও যে 290টি, বিশেষ করে 290টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সরাসরি বলে তাদেরকে জেতাবার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আত্মবিশ্বাসের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যে তারাই সরকার গড়ছেন। অর্থাৎ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে পরিষ্কার করে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে। এবং দেখো যে ইন্টারেস্টিং বিষয় যে এবারের বিধানসভা নির্বাচন যখন হচ্ছে 26-এ, সেখানে দাঁড়িয়ে এক এবং অন্যতম ইস্যুই হচ্ছে এসআইআর। শাসক দলের কাছে ইস্যু এসআইআর, বিরোধী দলের কাছে ইস্যু হচ্ছে এসআইআর। অন্য কোনো ইস্যু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে নেই। যেখানে 2011 সালে বিধানসভা নির্বাচনে ইস্যু ছিল নন্দীগ্রাম সিঙ্গুর,
সেই জায়গায় দাঁড়িয়ে পট পরিবর্তন হয়েছে বাংলায়। 2016 সালে বাম কংগ্রেসের জোটের মুখে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে শাসক দল হিসাবে। সেখানে দুর্নীতির অভিযোগ ছিল, উন্নয়ন অনুন্নয়ন অভিযোগ ছিল, সারদা নারদার অভিযোগ ছিল। 2021-এ কিন্তু আস্তে করে আবার একটু পরিবর্তন হয়ে সেখানে কিন্তু একটা পোলারাইজেশনের একটা জায়গা চলে এসেছিল 2021 সালে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে পোলারাইজেশন একটা ইস্যু ছিল। 2026-এ দাঁড়িয়ে ইস্যু হচ্ছে একমাত্র ইস্যু হচ্ছে এসআইআর, যেটাকে কার্যত রাজনৈতিক মহল মনে করছে যে এটাকে ইস্যু বানিয়েছেই তৃণমূল কংগ্রেস, যে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, মানুষকে যেভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন, যে সেখানে দাঁড়িয়ে সেই ছবি, সেই ব্যানার পোস্টার নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তায়, এবং তাদের বার্তা যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি লড়াই করছেন। কখনো রাস্তায়, কখনো সুপ্রিম কোর্টে, কখনো সংসদের ভেতরে তার দল বিভিন্নভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন যে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল এসআইআরকে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ইস্যু ভিত্তিক। সুতরাং সব মিলিয়ে এই এসআইআরে অঙ্ক কষছে দুটো দলই নিখুঁতভাবে, যে কে কোথায় কার ভোটার বাদ পড়লো, কার ভোটার থাকলো, কত ভোটার বাদ পড়লো, কত ভোটার থাকলো, কার্যত তালিকা তৈরি হচ্ছে বিধানসভা ধরে ধরে। এই তালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, যে প্রতিটি বিধানসভা ধরে ধরে কত ভোটার বাদ পড়েছে, কত ভোটার আছে, এবং যে 27 লক্ষ ট্রাইব্যুনালের দিকে রয়েছে তাদের যাতে নাম ওঠা যায়, আইনত সাহায্য দেওয়া, নিরন্তর এই কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এসআইআরে শেষ মুহূর্তে লাভবান হলো কোন দল বোঝা যাবে অবশ্যই 4 মে। কিন্তু তৃণমূল কংগ্রেসে 1 ইঞ্চি জমি ছাড়বে না, সেটা কিন্তু আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিষ্কার। একেবারেই প্রবীর, এখান থেকে আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দাখিল করার পর বেরিয়ে এসে তিনি এসআইআর নিয়েও যেমন সরব হয়েছেন, একাধিক নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন, পাশাপাশি তিনি আবারও অভিযোগ জানানো নিয়েও সরব হয়েছেন, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। একদমই দেখো যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই যে 27 লক্ষ নামকে এখন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে ট্রাইব্যুনাল কবে গঠন হবে, কিভাবে গঠন হবে, ট্রাইব্যুনাল কবে কাজ করবে, আদৌ কি ভোটের আগে এদের কাজ শেষ হবে কিনা, এই যে 27 লক্ষ মানুষ যাদের মধ্যে জেনুইন ভোটারও রয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস, যদি জেনুইন ভোটার থেকে থাকে তারা কেন ভোট দিতে পারবেন না, এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেখানেই যাচ্ছেন সেখানে তারা সভা থেকে কার্যত হাত তুলে জিজ্ঞেস করছেন যে কাদের নাম বাদ গেছে, এবং কর্মী সমর্থকদের নির্দেশ দিচ্ছেন যে আইনত সাহায্য দিয়ে ট্রাইব্যুনালে তাদেরকে অ্যাপিল করানোর জন্য। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি একদিকে যেমন যাদের নাম বাদ গেছে তাদেরকে আইনত সাহায্য দেওয়ার চেষ্টা চলছে, পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিক অভিযোগও কিন্তু তৃণমূল কংগ্রেস লাগাতার করছে যে ইচ্ছাকৃতভাবে অঙ্ক কষে নির্বাচন কমিশন বিজেপির কথায় বাংলার বৈধ ভোটারদের বাদ দিয়ে এ রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে। লাগাতার গত 5 মাস ধরে তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগ করে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে ট্রাইব্যুনালের দিকে, যে ট্রাইব্যুনাল যত তাড়াতাড়ি শীঘ্র কাজ শুরু করুক, এবং আগামী 13 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু এসআইআর সংক্রান্ত আবার হিয়ারিং রয়েছে, সেখানে কিন্তু এই ট্রাইব্যুনালের বিষয়টা আবার তুলবে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছে, যে কেন ট্রাইব্যুনাল তাড়াতাড়ি কাজ শেষ করে বৈধ ভোটার থাকলে তারা যেন ভোট দিতে পারেন, এই দাবি কিন্তু আবার সুপ্রিম কোর্টে পরবর্তী। একেবারে আমরা একটু শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দাখিলের পর এসআইআর নিয়ে ঠিকই বলেছেন। 30 লক্ষ নাম উঠেছে 1 কোটি 20 লাখের মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। আপনারা শুনলেন এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকার গঠনের আত্মবিশ্বাসের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি শ্রেয়সীর কাছে চলে যাবো, অবশ্যই রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই ভবানীপুর বিধানসভা সম্প্রদায়ের একটা মিলনস্থল বলা যায় এবং সেখানে মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত। এখানে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ধর্ম প্রসঙ্গ তিনি তুললেন, ঠিক কি বলেছেন? একেবারে দেখো, কার্যত তোমাকে জানিয়ে রাখি যে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে যেরকমটা প্রবীর বলছিল যে একটা ইস্যু যেরকম এসআইআর, ঠিক তেমনই কিন্তু আরেকটা ইস্যু হচ্ছে ধর্ম, যেখানে কার্যত আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে তারা বিজেপি, তারা বারে বারে সেক্ষেত্রে কিন্তু তুষ্টিকরণের অভিযোগ এনেছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন তার কাছে সমস্ত ধর্ম সমান, সব ধর্মের মানুষ তার কাছে সমান। এবং কার্যত আজকে দেখা গেল যে নমিনেশন দিয়ে বেরোনোর সময় যখন তিনি বলছেন যে তিনি ভবানীপুরে থাকবেন, সেখানে কিন্তু
কার্যত তিনি ধর্মের প্রসঙ্গ টানলেন, যেখানে তিনি বললেন যে তার কাছে সব ধর্ম সমান, অর্থাৎ ধর্ম সমন্বয়ের একটা বার্তা কিন্তু কার্যত দেখা গেল যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দিয়ে বেরোনোর সময় তিনি বললেন। এবং সেই জায়গা থেকে খুব স্পষ্টভাবে যে ধর্মীয় মেরুকরণের বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত যে ভোটটা, সেই ভোটটার কি অন্যতম যে ভিত্তি বা সেই 26-এ যে ভোট, সেই ভোটের ক্ষেত্রে ধর্ম কি আরও একটা ইস্যু, এই বিষয় নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে তখন কিন্তু কার্যত দেখা যাচ্ছে যেখানে বিরোধী দল বিজেপির তরফ থেকে তারা বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সেক্ষেত্রে ধর্মীয় তুষ্টিকরণ সহ একাধিক সেক্ষেত্রে অভিযোগ আনছেন ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে। ঠিক তখনই কিন্তু কার্যত দেখা যাচ্ছে নমিনেশন দিয়ে বেরিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার কাছে সব ধর্ম সমান, সব ধর্মকে নিয়ে তিনি আছেন এবং তিনি ভবানীপুরের মেয়ে, ভবানীপুরেই তিনি আছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তিনিও কিন্তু ধর্ম নিয়ে, সমস্ত ধর্মকে ঘিরে তার যে মত, সমস্ত ধর্মকে নিয়ে তিনি কি ভাবেন সেই সংক্রান্ত কিন্তু বার্তা তিনি দিচ্ছেন আজকে নমিনেশন থেকে। একেবারে শ্রেয়সী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেমন দেখলাম সব ধর্ম সমন্বয়ের বার্তা, ঠিক সুপ্রিম কোর্টে অভিযোগ জানানোর বার্তা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাই। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু হুঁশিয়ারি দিতে তিনি আবারও সুপ্রিম কোর্টে যাবেন, কারণ এর আগে আমরা দেখলাম যে এসআইআর নিয়েও তিনি সরব হয়েছেন। দেখো, আগামী 13 তারিখে এই সংক্রান্ত নির্ধারিত মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, যে এসআইআরের যে মনিটর করছে সুপ্রিম কোর্ট, তার যে ডেট পড়ছে, তার একটা ডেট আগামী 13 তারিখ রয়েছে সুপ্রিম কোর্টে। এই 13 তারিখের দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যে এই যে 27 লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বা অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তারা কিন্তু সবাই বৈধ ভোটার। কারণ হয়তো কোথাও কোনো ডকুমেন্টসের সাধারণ সমস্যা হয়েছে, কেন তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস যেমন তুলছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু দাবি করবে আগামী দিন সুপ্রিম কোর্টে গিয়ে যে অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদেরকে ভোট দিতে দেওয়া হোক। পরবর্তীকালে যদি তাদের নাম কোনো কারণে বাদ যায় তখন বাদ যাবে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তাহলে তারা কেন ভোটাধিকার পাবেন না, এই প্রশ্ন যেমন তৃণমূল কংগ্রেস তুলছে। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে ঠিক এই দাবিটাই করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী যেটা বললেন, যদি আপনি বাতিল দিয়ে দেন তাহলে তো তারা ভোট দিতে পারবেন না, তা বৈধ ভোটার কেন ভোট দিতে পারবে না, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস যেমন তুলছে। পাশাপাশি দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের আরেকটা অ্যাপিল হবে যে এই যে ট্রাইব্যুনাল শুরু হবে, কাজ করবে, যেটা গঠন করা হয়েছে। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা। বিকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দাখিল করার পর সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিচ্ছেন এবং তিনি বলছেন যে বৈধ ভোটাররা কেন ভোট দিতে পারবেন না, কিভাবে দেখছেন? মনোনয়ন দখল করার আগে তো বললেন না, মনোনয়ন দাখিল করার পর। হ্যাঁ, মনোনয়ন দাখিল করে তারপরে সব বক্তৃতা করছেন। সমস্ত অশান্তিটাকে উনি তৈরি করেছেন। উনি তো কোর্টে হাজির হয়ে আরো সমস্যা বাড়িয়েছেন। আর যখন কোর্ট ফিজি করে তখন তো উকিলরা ছিলেন, উনি সরকারি কর্মচারী দিয়ে সাহায্য করেননি বলে এটা বিচারকদের কাছে গেছে। সমস্যা উনি তৈরি করেন এবং সমস্যা তৈরি করে তারপর নাচানাচি উনিই করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। প্রবীর ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি। প্রবীর, তোমাকেও ধন্যবাদ। পাশাপাশি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের অপর আরেক প্রতিনিধি। শ্রেয়সী, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।